কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লরির চাপায় প্রাইভেট কারের 4 যাত্রী নিহত হয়েছেন। আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কখন এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে? এখন যে 4 জন যাত্রী নিহত হয়েছে তাদের কোথায় রাখা হয়েছে? ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রয়েছে সেই ইউটার্নে দুপুর 12:30টা নাগাদ এখানে একটি লরির নিচে প্রাইভেট কার চাপা পড়ে আমরা এখনো পর্যন্ত যে তথ্যটি পেয়েছি যে 4 জন নিহত হয়েছে, তারা 4 জনই প্রাইভেট কার যাত্রী। এছাড়াও আরো একটি সিএনজির লরির নিচে চাপা পড়েছিল, সেখানে আরো 2-1 আহত হয়েছে, যাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আসলে এখনো লরিটি কিন্তু মহাসড়কের উপরেই পড়ে আছে। কিছুক্ষণ আগেই লরির নিচে যে প্রাইভেট কারটি চাপা পড়েছিল সেই প্রাইভেট কারটিকে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের যৌথ সহযোগিতায় কিন্তু উদ্ধার করে 4 জন ছিল তারা সকলেই কিন্তু মৃত্যুবরণ করেছে বলে আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছে। আর পুলিশ যেটি বলছে যে তারা এখনো পর্যন্ত যেটি খবর পেয়েছে, এই প্রাইভেট কারে যারা ছিল তারা সবাই একই পরিবারের সদস্য। তার মধ্যে একজন অবশ্য প্রাইভেট কারের চালক ছিল, বাকি 3 জনের মধ্যে 2 জন স্বামী স্ত্রী, একজন সন্তান ছিল বলে আমরা জানতে পারছি। আর তাদের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণের কোনো এক জায়গায় বলে তারা আমাদেরকে জানিয়েছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত না। তবে এই ইউটার্নের যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, কারণ মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা পদুয়ার বাজার হাইওয়ে ওভারপাস এলাকাটি। এখানে আসলে যখন ঢাকা থেকে চট্টগ্রামমুখী কোনো যানবাহন যায়, ফ্লাইওভার থেকে নেমে সেটি কিন্তু দ্রুত গতিতে যায় এবং এখানে কোনো ইউলুপ না থাকার কারণে কিন্তু ইউটার্নেই চট্টগ্রামমুখী এবং ঢাকামুখী যানবাহনকে আসলে নোয়াখালী এবং ফেনী যাবার জন্য আসলে এখানে টার্ন করতে হয়, যে কারণে কিন্তু এই জায়গাটি সবসময় দুর্ঘটনা প্রবণ। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি যে কাভার্ড ভ্যানটি চট্টগ্রামমুখী ছিল, উল্টা পাশ থেকে আসা একটি হানিফ পরিবহনের বাস যখন ঢাকামুখী লেন থেকে চট্টগ্রামমুখী লেনে আসলে প্রবেশ করছিল, তখনই ইউটার্ন নিতে থাকা প্রাইভেট কার এবং সিএনজিটিকে আসলে লরিটি চাপা দেয়। কারণ যখন বাসটি এই ইউটার্ন অতিক্রম করছিল দ্রুত গতিতে, তখন এই ভারী এই লরিটি আসলে তার নিয়ন্ত্রণ রাখতে পারেনি, যে কারণে কিন্তু সে প্রাইভেট কার এবং সিএনজিটিকে চাপা দেয়। আর সেখানে আসলে এই 4টি প্রাণ ঝরে যায় এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় আরো অন্তত 3 জন আহত হয়েছে, যাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে নিহতদের পরিচয় আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, কারণ পুলিশ বলছে যে তাদের স্বজনদের কাছে আসলে ফোন করা হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন। মরদেহগুলো ময়নামতি হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তারা চাইলে সেগুলো নিয়ে যেতে পারবেন এবং তাদেরকে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আর আমরা দেখেছি দুপুর 12:30টায় এই দুর্ঘটনাটি ঘটলেও দুপুর 2টা পর্যন্ত কিন্তু উদ্ধার অভিযান চলেছে। এই লরির নিচ থেকে আসলে 2টি রেকার দিয়ে প্রাইভেট কারটিকে উদ্ধার করতে হয়েছে। এখনো কিন্তু লরিটি আসলে উপরে পড়ে আছে এবং লরির নিচে যে সিএনজিটি সেটি কিন্তু এখনো পড়ে আছে। আমরা যদি একটু দেখাই, আসলে সিএনজিটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। এই সিএনজির ভেতরে যারা ছিল তারাও কিন্তু গুরুতর আহত হয়েছে। আর যদি লরির নিচের অবস্থানটি একটু আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে বোঝা যাবে যে একটি প্রাইভেট কার তার কতটুকু উচ্চতায় আসলে ভেঙে ভেতরে দুমড়ে মুচড়ে গিয়েছিল। এই লরির নিচে মূলত প্রাইভেট কারটি এক দুমড়ে মুচড়ে গিয়েছিল এবং এই প্রাইভেট কারের ভেতরে যে 4 যাত্রী ছিল তারা আসলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে বলে আমাদেরকে ফায়ার সার্ভিস এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো মরদেহগুলো এখন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানায় রাখা হয়েছে, সেখান থেকে স্বজনরা তাদের মরদেহগুলো নিয়ে যাবেন বলে আমাদেরকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লরির চাপায় প্রাইভেট কারের 4 জন যাত্রী নিহত হয়েছে। এখন পর্যন্ত সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। ঐকমত্য কমিশনে জুলাই সনদের মতামত জমা দেওয়ার শেষ দিন আজ। এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী সহ 11টি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে। এখনও এনসিপি সহ 19টি দলের মতামত দেয়া বাকি। গত বুধবার জুলাই সনদের মতামত জমাদানের সময় আজ বিকেল 3টা পর্যন্ত বাড়ায় ঐকমত্য কমিশন। এদিকে কমিশন চায় অগাস্টের মধ্যে সনদ চূড়ান্ত করতে। এক্ষেত্রে সময় আছে 6 কার্যদিবস। সমন্বিত খসড়ার ওপর আজকের মধ্যে দলগুলো মতামত দেবে। এরপর সনদ চূড়ান্তকরণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করার কথা রয়েছে ঐকমত্য কমিশনের। এর আগে গত শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে বহুল আলোচিত ও প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ 2025-এর সমন্বিত চূড়ান্ত খসড়া দলগুলোকে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
আমাদের ঐতিহাসিক 52 ভাষা আন্দোলন। এ বিষয়ে কথা বলতে রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জনাব সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদ দুপুরে। শুরুতেই যেটি জানতে চাই যে জুলাই সনদের ইস্যুটি বর্তমান রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলছে, আর দলগুলোর মধ্যে বেশ মত পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সংবিধানের উপরে স্থান দেয়া, আদালতে প্রশ্ন না তোলার মতো ইস্যুগুলো বেশ আলোচনায় এসেছে। আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি আমাদের তো বলতে পারেন এবারকার এই ছাত্র শ্রমিক জনতার যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য হবে যে আমরা যদি এ মাসের মধ্যে জুলাই সমঝোতা সনদ রাজনৈতিক দলগুলো যদি আমরা স্বাক্ষর করতে পারি। ইতিমধ্যে আপনি জানেন, দেশবাসী জানেন যে আমরা কিছু প্রশ্নে নোট অফ ডিসেন্ট সহ মানে ভিন্নমত বা আপত্তি থাকা সত্ত্বেও আমরা 84টা প্রশ্নে রাজনৈতিক দলগুলো আমরা একমত হয়েছে। ঐক্যমত কমিশন তার রাজনৈতিক দলগুলোকে তারা খসড়া পাঠিয়েছেন এবং আজকে সকালবেলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও আমরা আমাদের তো সেখানে মতামত আমরা জানিয়েছি। এটার তাৎপর্যটা খুবই গুরুত্বপূর্ণ হবে পুরো সনদটা এই কারণের জন্য গোটা অভ্যুত্থানটা ভবিষ্যতে যাতে কোনো কর্তৃত্ববাদী কোনো শাসন যাতে চেপে বসতে না পারে তার জন্য সাংবিধানিক প্রশাসনিক সমগ্র রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যটা নিয়েই মূলত এই সনদটা ইতিমধ্যে আমরা স্বাক্ষর করতে যাচ্ছি। আপনি যেটা বলছিলেন আপনার সংবাদে, যে বিশেষ করে জাতীয় ঐক্যমত কমিশন তারা 8টা অঙ্গীকারনামা তারা সেখানে যুক্ত করেছেন আমাদের বিবেচনার জন্য। কিছু প্রশ্ন ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। তারা উত্থাপন করেছেন এভাবে যেন এই সমঝোতা সনদটা অনেকটা যেন সংবিধানের উপরে এটা স্থান পাবে, অর্থাৎ সমঝোতা সনদে যে প্রশ্নে দলগুলো একমত হচ্ছে সংবিধানে যেটাই থাকুক না কেন এই সনদটাই সেটা প্রাধান্য পাবে। তো এটা সংবিধান তো হচ্ছে ধরুন গোটা রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তির জায়গাটা হচ্ছে সংবিধান। আমরা যে আলোচনা করছি বিদ্যমান সংবিধানকে ভিত্তিতে গোটা আলোচনা, সংবিধানে অগণতান্ত্রিক ধারাগুলো পরিবর্তনের জন্য, সংবিধান যাতে গণতান্ত্রিক হয়, দায়বদ্ধ হয়, যাতে জবাবদিহিমূলক একটা ভারসাম্যমূলক যাতে একটা সাংবিধানিক ব্যবস্থা আমরা তৈরি করতে পারি তার জন্য আলোচনা। সুতরাং দলগুলোর কোনো আলোচনা কোনো সমঝোতা নিশ্চয়ই এই সংবিধানের উপরে স্থান পেতে পারে না, এই একটা প্রশ্নে আপত্তি আছে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ প্রশ্নে আপত্তি আছে, তারা যেটা বলেছেন সনদে যে বিষয়গুলো গ্রহণ করা হচ্ছে যেটা যুক্ত, এটা নিয়ে নাগরিকরা কোনো আইনের আশ্রয় কোনো সনদ প্রস্তাব বা সমঝোতার কোনো ব্যাপারে নাগরিকরা আদালতে যেতে পারবেন না। তো রাজনৈতিক দলগুলো ধরুন তারা একটা নিজেরা আলোচনা করছেন, স্বাক্ষর করবেন, তো এটা নিয়ে তো যে কোনো নাগরিকের, আপনি যে সংবাদ পড়ছেন তো আপনারও তো কোনো ব্যাপারে একটা আপত্তি থাকতে পারে, যে কোনো নাগরিকের, তিনি সংক্ষুব্ধ হতে পারেন। নাগরিকরা সনদে যে কোনো ধারা নিয়ে তারা আইনের তার আশ্রয় তারা গ্রহণ করতে পারেন, সংক্ষুব্ধ হতে পারেন, এটা তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার। আপনি সংবিধানকে একদিকে গণতান্ত্রিক করতে চাচ্ছেন, আবার নাগরিকদের সাংবিধানিক অধিকার যদি আপনি কেড়ে নেওয়ার যদি কোনো বিধান জারি করেন, এটা নিশ্চয়ই কোনো গণতান্ত্রিক আচরণ হবে না। এটা নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা এটা নিয়ে বক্তব্য দিয়েছি। আরেকটা কথা আমরা যেটা বলেছি, এটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে এটা আইনি সুরক্ষাটা কিভাবে দেওয়া যাবে, এ ব্যাপারে তাদের দিক থেকে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই। আমরা যেটা বলেছি যে আইনি সুরক্ষার ব্যাপারে প্রথমত এটা নিয়ে গণভোটে যাওয়ার কোনো সুযোগটা নাই, এজন্য যে এতগুলো নোট অফ ডিসেন্ট রেখে নিশ্চয়ই কোনো গণভোটে যাওয়ার প্রশ্নটাই অবান্তর। আরেকটা অনেকে বলবার চেষ্টা করছেন যে একটা সংবিধান সভার নির্বাচনের মধ্য দিয়ে এর রাজনৈতিক বৈধতা দেওয়া যায় কিনা। তো সংবিধান সভাটা কখন কখন নির্বাচনটা হয়, দেশে যখন কোনো সংবিধান থাকে না, যখন একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। এবং কিন্তু বাস্তবে তো আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা কিন্তু বর্তমান সরকার তারা যে এখন শপথ গ্রহণ করেছেন, সরকারে আছেন, তারা কিন্তু বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে সংবিধানের ভিত্তিতে তারা সরকারে আছেন, উচ্চ আদালতের একটা মতামত নিয়ে তাদের একটা সম্মতি নিয়ে তারা সরকারে আছেন। ঐক্যমত কমিশন সমগ্র আলোচনাটাই হচ্ছে বিদ্যমান সংবিধানকে ভিত্তি ধরে কিভাবে এটা গণতান্ত্রিক করা যাবে, জবাবদিহিমূলক করা যাবে। সুতরাং আপনি সেই জায়গা থেকে সংবিধান সভা নির্বাচনের প্রশ্ন অবান্তর, কারণ আমি নতুন কোন সংবিধানটা আমরা প্রণয়ন করতে যাচ্ছি না।
আমরা বিদ্যমান সংবিধানের ভিত্তি ধরে তার অসঙ্গতিগুলো, তার যেখানে ধরুন ক্ষুদ্র, অনেক সময় তার কিছু নানা ধরনের আপত্তিকর সংশোধনী আছে। প্রধানমন্ত্রী কেন্দ্রিক একটা অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো বিদ্যমান সংবিধানে এটাকে তৈরি করা হয়েছে। আমরা সেটাকে পরিবর্তন করে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগ সহ এর একটা লজিক্যাল রেশনাল একটা ভারসাম্য কিভাবে তৈরি করা যায় ভবিষ্যতের জন্য, এটাই মূল আলোচনা। জি, তো এখানে একটু সেজন্য আমরা আপনার মনে কাছে করি জানতে চাই যে এটা যেই পড়াশোনা। সময়সীমা দেয়া হয়েছে তার মধ্যে কি এই সনদ দেওয়া সম্ভব হবে কিনা, আর জুলাই সনদ আগামীর বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? জি জি, একটা হচ্ছে আমি মনে করি, হ্যাঁ, যেহেতু আমাদের পলিটিক্যাল উইলটাই খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিক সদিচ্ছা আমি মনে করি আছে দলগুলোর। আমরা একটা অসাধারণ রাজনৈতিক দলগুলো বাইরে অনেক উত্তেজক বক্তৃতা করেন, আলাপ আলোচনা করেন, কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনাটা কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ। সেখানে কিন্তু অনেক উষ্ণতার সম্পর্ক রেখে আলোচনাটা হচ্ছে। আমি ঐক্যমত্য কমিশনের সদিচ্ছা আমি দেখতে পাই। আমি বিশ্বাস করি যে আমরা আগস্ট মাসের মধ্যেই বাকি প্রশ্নে আলাপ আলোচনা করে আমরা এটাকে জুলাই সনদ স্বাক্ষর করতে পারবো, আমি আশাবাদী। আর আপনি গুরুত্বপূর্ণ যেটা আমাকে প্রশ্ন করলেন, আমি মনে করি কিছু প্রশ্ন আছে সরকার এখনই কার্যকরী করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন। আর যেমন ধরুন পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি, এরকম বেশ কিছু আমরা সংস্কার প্রস্তাব করেছি, যেগুলো সরকার নির্বাহী আদেশে এখনই তারা এগুলোকে কার্যকরী করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন। আর যেগুলো সংবিধানের সাথে যুক্ত, তার জন্য নির্বাচন লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে, আর মানুষের পপুলার ম্যান্ডেট লাগবে। আগামী সংসদের মধ্য দিয়ে মনে করি এটাকে যদি এই সমঝোতা সনদগুলো যদি যখন সংবিধানে যুক্ত হবে, এটা একটা যুগান্তকারী ঘটনা হবে, যে বাংলাদেশে কোনোভাবে যাতে আর কর্তৃত্ববাদী বা ব্যক্তি কেন্দ্রিক কোনো ক্ষমতা কাঠামো গড়ে উঠতে না পারে, এবং ক্ষমতা যাতে কারো কোনো জমিদারি তৈরি করবার কোনো ব্যবস্থা না হয়। সুতরাং এ ধরনের, মনে করি এটা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অভিযাত্রার জন্য এবারকার জুলাই সমঝোতা সনদ সংবিধানে যেগুলো যুক্ত হবে, আমি মনে করি আমরা একটা ঐতিহাসিক একটা জবাবদিহিমূলক দায়বদ্ধ, একটা স্বচ্ছ একটা রাষ্ট্র, সরকার, সংবিধান, একটা প্রশাসনিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো। রাজনৈতিক দলগুলো তারা যেহেতু জনগণের অঙ্গীকারাবদ্ধ, তারা যদি একটা কনসিস্টেন্ট ভূমিকা পালন করেন, এটা একটা যুগান্তকারী ঘটনা হিসাবেই ইতিহাসে এটা কিন্তু চিহ্নিত হবে। জি। যে আপনার বক্তব্য স্পষ্ট, এবং আমরা আশা করছি পরিকল্পনা অনুযায়ী আমাদের সবকিছু বাস্তবায়ন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইফুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাতিসংঘ সম্মেলন রোহিঙ্গা ইস্যুর দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সুনির্দিষ্ট পথ প্রদান করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতিসংঘের মিয়ানমার পরিস্থিতি বিষয়ক দূত টম অ্যান্ড্রুজের সঙ্গে সাক্ষাতে এই আশা প্রকাশ করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থিক সহায়তা কমে গেছে, যার প্রভাব পড়ছে স্বাস্থ্য ও শিক্ষা সহ প্রয়োজনীয় পরিষেবার ওপর। এ সময় পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য টম অ্যান্ড্রুজকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি। সংকট সমাধানের অংশীজনদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন টম অ্যান্ড্রুজ। অব্যাহত প্রচেষ্টায় দ্রুত এবং টেকসই সমাধান খুঁজে পাওয়ার আশার কথা জানান তিনি। সেই সঙ্গে বাংলাদেশকে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। 25শে অগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া রোহিঙ্গা ইস্যুতে সংলাপে যোগ দিতে বাংলাদেশ সফর করছেন টম অ্যান্ড্রুজ। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুই দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার সফরে ভিসা সংক্রান্ত একটি চুক্তি সই হবে। এছাড়া ঢাকা ইসলামাবাদ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং তথ্য ও সাংস্কৃতিক বিনিময় সহ 5টি সমঝোতা হবে। শনিবার দুপুরে ঢাকায় নামবেন ইসহাক দার। রোববার সকালে সোনারগাঁও হোটেলে বৈঠক হবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর। ঢাকার আগ্রহ, বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে ইসলামাবাদ জোর দিচ্ছে জনগণের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে। 71-এর অমীমাংসিত ইস্যুও আলোচনায় থাকবে। গুরুত্ব পাবে সরাসরি বিমান চলাচল ও সমুদ্রপথে যোগাযোগ বাড়ানো। বৈঠক শেষে একাধিক সমঝোতা স্মারক এবং দুই দেশের কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি সই হবে। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার।
ডাকসু নির্বাচনে ৪৭ জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত। তবে শনিবার আপিল করতে পারবেন তারা। ডাকসুর ২৮টি পদের জন্য এখন পর্যন্ত বৈধ প্রার্থী ৪৬২ জন। তাদের মধ্যে ৪০২ জন ছাত্র ও ছাত্রী ৬০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে ৪৮ জন। এছাড়া জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ২৫শে অগাস্ট বেলা ১টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২৬শে অগাস্ট বিকেলে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাবেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে, আর কমিটি থেকে কি জানানো হয়েছে? আজকে গতকাল রাতে কিন্তু প্রাথমিক যে প্রার্থী তালিকা রয়েছে সেটি ঘোষণা করা হয়েছে এবং সেখানে কালকে নির্বাচন কমিশনার কিন্তু জানিয়েছেন যে যারা এখন পর্যন্ত বাছাই হয়েছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। ২৫ তারিখ যেহেতু ঘোষণা করা হবে যে চূড়ান্ত যে তালিকা রয়েছে সেটি, এবং সেই তালিকা ধরে এখন যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে একটা, সেটি হচ্ছে আজকের যেই পরিস্থিতি সেটি হচ্ছে আজকে ছাত্রদল কিন্তু তাদের একটি প্যানেল ঘোষণা করবে। যদিও তারা এর আগেই প্যানেল একটি ঘোষণা করেছে, কিন্তু সেটি ছিল তাদের একটি প্রাথমিক তালিকা, এবং পরবর্তী আজকে যেই তালিকাটি ঘোষণা করবে সেটি হচ্ছে তাদের পূর্ণ তালিকা, যেটি পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে সেই প্যানেলটি। এখন আমরা কিছুক্ষণ পরেই হয়তো সেই ব্রিফিংটি পাবো এবং আমরা জানতে পারবো আসলে তাদের সেই প্যানেলে কারা কারা রয়েছেন। এছাড়া যেই ৮টি প্যানেল রয়েছে তারা কিন্তু আগেই তাদের পূর্ণ প্যানেল ঘোষণা করেছেন, এবং সেই প্যানেলে কারা ভিপি পদে থাকছেন, কারা জিএস পদে থাকছেন, কারা এজিএস পদে থাকছেন সেগুলো কিন্তু জানানো হয়েছে আমাদের আগেই। এবং আমরা সেই এর মধ্যে যাদেরকে ঘোষণা করা হয়েছিল এর মধ্যে অনেকেই কিন্তু বাদ পড়েছেন। যে ৪৭ জনের কথা বলা হচ্ছে তারা কিন্তু তাদের বিভিন্ন রকম কাগজে ত্রুটি থাকায় সেই তাদেরকে প্রার্থিতা আপাতত স্থগিত রাখা হয়েছে। বলা হয়েছে যে পরবর্তীতে তাদের এই প্রার্থী তালিকায় যুক্ত করা হবে যদি তারা সেই যেই সংশোধন করতে পারেন, তাদের যে তালিকায় সমস্যাগুলো রয়েছে সেগুলো সংশোধন করা হলে সেক্ষেত্রে তারা আবার যে প্রার্থী তালিকা রয়েছে সেটিতে আবার পুনরায় ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আজকের যেই দিন রয়েছে সে শুক্রবার, এই শুক্রবার হওয়ার কারণে কিন্তু আজকে ডাকসু মোটামুটি খালি রয়েছে এবং শিক্ষার্থীদের সংখ্যাও কম। এবং তবে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন আজকে থেকেই এবং তাদের সাথে কথা বলছেন সব সময়ের জন্য। এবং তারা যারা বিজয়ী হতে চান তারা কিন্তু আগে থেকেই তাদের প্রস্তুতি শুরু করেছেন। এবং যে ভিপি প্রার্থীরা রয়েছেন, জিএস প্রার্থীরা রয়েছেন, তারা আরো 2 দিন ধরেই কিন্তু বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তারা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা বিভিন্ন রকম পোস্ট করছেন যে আসলে তারা কেন তাদেরকে ভোট দিতে হবে এবং কেন ভোট দেয়া যাবে না, কাদেরকে ভোট দিতে হবে, এবং সেই বিষয়গুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমরা পরবর্তী তথ্য আরো দিতে পারবো নির্বাচন কমিশন যখন তাদের পূর্ণ তালিকার ঘোষণা করবেন তারপরে। আসলে ডাকসু নির্বাচনের আয়োজনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচন ঘিরে চলছে উৎসব মুখর পরিবেশ, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো অপেক্ষা নির্বাচনের তারিখ ঘোষণার। প্রশাসনের গড়িমসি নিয়ে অসন্তোষ বাড়ছে শিক্ষার্থীদের, তবে প্রশাসন বলছে প্রস্তুতি শেষ পর্যায়ে। সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের আশা তাদের। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে 4 বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী আমেজের বিপরীতে অনেকটাই স্থবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখনও তফসিল ঘোষণা না হওয়ায় নির্বাচনী আবহ নেই এখানে। অথচ চাকসু নির্বাচনের দাবিতে 5 আগস্টের পর থেকেই সরব শিক্ষার্থীরা। প্রশাসন ও অংশীজনরাও ইতিবাচক নির্বাচন নিয়ে। চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। ক্যাম্পাসে বিদ্যমান নানা সমস্যা সমাধানে ছাত্র সংসদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। ছাত্র সংসদ যদি থাকতো আমরা আমাদের প্রবলেমগুলো ওইখানে দিতে পারতাম এবং এর সলিউশনটা খুব দ্রুত দিত, মানে দ্রুত হতো আর কি। কিন্তু আমাদের এটা তারিখটা এখনো হয় নাই। জাতীয় নির্বাচন খুব সন্নিকটে আসছে, তাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা হোক এবং সেপ্টেম্বরের জন্য চাকসু বাস্তবায়ন করা হোক। প্রশাসন বলছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন আয়োজন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে তৈরি করা হয়েছে গঠনতন্ত্র, যেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাড়ানো হয়েছে সম্পাদকীয় পদ, কমানো হয়েছে সভাপতি পদে উপাচার্যের ক্ষমতা। কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে আলোচনা করে
এই নীতিমালা কিন্তু প্রণয়ন করা হবে। আমরা কিন্তু সেটি করেছি, সেজন্য আমাদের কিছুদিন সময় লেগেছে। সবকিছু মিলে আমাদের নির্বাচন দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো আন্তরিকতার অভাব নেই। এদিকে তফসিল ঘোষণার পর থেকে ছাত্র সংসদ নির্বাচন পর্যন্ত সব অংশীজনকে দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। চাকসু নির্বাচন তো দীর্ঘদিন হয় না, এখানে সবারই আকর্ষণ থাকবে নিজের পোর্টফোলিও এনরিচ করার। আমাদের কোনো আপত্তি নেই ছাত্ররা যদি করে, আর ছাত্ররা যদি এটাকে নিয়ে মারামারি করে তাহলে তো আমরা কি করব আমরা জানি সেটা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে প্রথম চাকসু নির্বাচন হয় 1970 সালে। এখন পর্যন্ত মাত্র 6 বার হয়েছে নির্বাচন। চাকসুতে সবশেষ ভোট হয় 1990 সালের 8 ফেব্রুয়ারি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিলেট থেকে এক বছরে প্রায় 2 কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য 1000 কোটি টাকার ওপরে। কয়েকদিনের অভিযানে লুটের মাত্র 8 লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এসব পাথর প্রতিস্থাপন হলেও আগের সৌন্দর্য ফেরানো সম্ভব নয় বলছেন পরিবেশবিদরা। পাথর লুটের ঘটনায় মূল অভিযুক্তরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ সচেতন মহল। কোম্পানিগঞ্জের সাদা পাথর কিংবা প্রকৃতিকন্যা জাফলং সিলেটের পর্যটকদের অন্যতম গন্তব্য। গত কয়েকদিনের বাধাহীন পাথর লুটপাটে বিরান ভূমিতে পরিণত হয়েছে এসব এলাকা। পুরনো পাথরের স্তূপ কিংবা সারি সারি সাদা পাথরের বিছানা যেন দূরের কোনো স্মৃতি। প্রায় 1 বছর ধরে চলছে পাথর লুটপাট। সম্প্রতি উদ্ধার করা কিছু পাথর প্রতিস্থাপন হলেও আগের সৌন্দর্য ফেরানো সম্ভব নয় বলছেন পর্যটকরা। পাথরগুলো আবার উদ্ধার করে আবার এবড়োতেবড়োভাবে ফেলছে জায়গায়, সেক্ষেত্রে সৌন্দর্য কতটুকু ফিরে আসবে সেটিও একটা বোঝার বিষয় আছে। কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট থানায় 2টি মামলা হলেও সব আসামি অজ্ঞাত। প্রশাসনের ছত্রছায়ায় লুটের সঙ্গে রাজনৈতিক দলের নেতারা জড়িত থাকলেও তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। মূল আসামিদের আড়ালে রেখে অভিযান চালালে কোনো ফল আসবে না বলছেন সচেতন মহল। প্রশাসনের যোগসাজশ এবং নীরবতা ছাড়া এই ধরনের কাজ সম্ভব ছিল না। এটার সাথে আমাদের রাজনীতিবিদরাও জড়িত ছিলেন, আমাদের প্রভাবশালী মহলের যারা লুটেরা শ্রেণী তারাও জড়িত ছিলেন। প্রশাসনিক কর্মকর্তারা যাদেরকে তারা সহযোগিতা দিয়েছেন তাদেরকে তারা ভালো করেই চেনেন, কিন্তু তারা যেহেতু তাদের থেকে নানান ধরনের সুবিধা নিয়েছেন সে কারণে এই সমস্ত মানুষকে তারা সামনে আনছেন না। শুধু পাথর প্রতিস্থাপন নয়, ভবিষ্যতে পাথর লুট ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা জানান বিভাগীয় কমিশনার। স্টাডির পরে যে কি করণীয় সেটি যদি যেভাবে স্টাডি রিপোর্ট হবে, রিকমেন্ডেশন হবে, সেই বেসিসে আমরা কাজ করব। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। ভোলাগঞ্জ, সাদাপাথর, জাফলং, উৎমাছড়া, রাঙ্গাপানি, বিছানাকান্দি ও লোভাছড়ায় গত 1 বছরে লুট হয়েছে 2 কোটি ঘনফুটেরও বেশি পাথর। গত কয়েকদিনের অভিযানে উদ্ধার হয়েছে 8 লাখ ঘনফুট, যা লুট হওয়া পাথরের মাত্র 4%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তাই শিশুদের জন্য বিশেষ সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সচেতনতা বৃদ্ধির সহ সুরক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু বর্ষা নয়, এখন বছর জুড়েই থাকছে ডেঙ্গু। মশার কামড় থেকে বাঁচতে শরীরের উন্মুক্ত স্থানে মশা প্রতিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহার করতে পরামর্শ দেন তারা। তবে এগুলো ব্যবহারের সময় শিশুর বয়স ও ত্বকের জন্য উপযোগিতার দিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং শিশু ঘরের বাইরে যাওয়ার সময় যথাসম্ভব শরীর ঢাকা পোশাক পরানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এডিস মশা সাধারণত আবদ্ধ পানিতে বংশবৃদ্ধি করে, আবাসস্থল ধ্বংস করে বংশবিস্তার ঠেকানো সম্ভব। রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ একই পরিবারের আরও 2 জন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ শিকদার জানান, মুসলিম উদ্দিনের শরীরের প্রায় 90%, তার স্ত্রী সালমা বেগমের শরীরে 55% এবং ছেলে মেজবা উদ্দিনের শরীরে 100% দগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মেজবা মারা যায়। বাকি 2 জনের শ্বাসনালী পুড়ে গেছে, যে কোনো সময় তাদের আইসিইউতে স্থানান্তর করা হতে পারে। পরিবারের স্বজনরা জানিয়েছেন তারা বাসাটির 2য় তলায় থাকেন। বাসার পাশের ট্রান্সফরমার মাঝরাতে বিস্ফোরিত হয়।
সেখান থেকে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ৩ জন দগ্ধ হন। ভোরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। নোয়াখালীর হাতিয়ায় চোর সন্দেহে পিডিবির ঠিকাদারের 2 কর্মীকে মারধরের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে এই ঘটনা ঘটে। রাতের মরদেহ উদ্ধারের পর দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে। পুলিশ জানায়, লোকমান হোসেন ও মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করার পর অপ্রয়োজনীয় 160 কেজি মালামাল বিক্রির জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙাড়ির দোকানে যান। এ সময় স্থানীয় ইলেকট্রিশিয়ান তারেক আজিজ সহ 3 জন মিলে বিক্রি করতে নেওয়া মালামালগুলো চুরির অভিযোগ তুলে তাদের বেঁধে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে 2 জনকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যায় লোকমান। এই ঘটনায় অভিযুক্ত তারেক আজিজকে আটক করেছে পুলিশ। রাজধানীতে শাকসবজি থেকে শুরু করে মুরগি, ডিম সহ প্রায় সব নিত্যপণ্যের দামই ঊর্ধ্বমুখী। বিশেষ করে সবজি অনেকটা ক্রেতাদের নাগালের বাইরে। 90 টাকার কমে কোনো সবজি মিলছে না বাজারে। এদিকে দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ সংকট ও বৃষ্টির অজুহাত দিচ্ছে বিক্রেতারা। তবে ক্রেতারা তা মানতে নারাজ। সাপ্তাহিক ছুটির দিনে মোহাম্মদপুর কাঁচা বাজার সহ রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দাম 90 টাকার উপরে। পটল, ঝিঙ্গে, বরবটি, ধুন্দল, করলা বিক্রি হচ্ছে 90 থেকে 160 টাকা। বাড়তি মরিচের দামও। মানভেদে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 220 থেকে 260 টাকা। টমেটো ও শশার দামও বাড়তি। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 180 টাকা এবং শশা 80 টাকা কেজি। সবজির পাশাপাশি দাম বেড়েছে সব ধরনের শাকেরও। অন্যান্য দিনে আমি বাজার করি একরকম রেট, কিন্তু শুক্রবার সকালে এসে দেখি আসলে অন্যরকম। কোনো রকম চলি। মাংস তো মাছ 6 মাসও হয়ে গেলে মাংস কিনে খাইতে পারি না। আগে যেটা কিনেছি তার তুলনায় প্রতি কেজিতেই 10-20 টাকা বেশি। চাহিদার তুলনায় কম সরবরাহ এবং বৃষ্টির কারণে দাম বাড়তি বলছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন অন্য কথা। বাজার মনিটরিংয়ের অভাব ও সিন্ডিকেটকেই দায়ী করছেন তারা। বৃষ্টিতে নষ্ট হইতেছে আর তার ফসল কম হইতেছে, এইখানে দাম বাড়ার কারণ। যারা বাজার নিয়ন্ত্রণ কমিটি আছে, আমার মতে তারা এদিকে দৃষ্টি দেওয়া উচিত। তদারকি নাই, কোনো মনিটরিং নাই। এগুলি তো আসল দেখার কেউ নেই, আমাদের এগুলি কপাল, আর কিছু করার নাই আসলে। কাঁচা বাজারের পাশাপাশি বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকা, যা গত সপ্তাহে ছিল 145 টাকা। বেড়েছে পেঁয়াজের দামও। 5 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। কে কি করতেছে সেটা জানে, আমরা যেখান থেকে আনতেছি সেখানে দাম একটু বেশি। পোলট্রিটা এখন একটু বেশি বেড়ে গেছে, এখন তো 150 নাকি। সব ধরনের মুরগির দাম আগের মতোই বাড়তি। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 180 টাকা আর সোনালি 300 টাকা কেজি। তবে এখনও আমদানির প্রভাব পড়েনি চালের বাজারে। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মিনিকেট চালের কেজি 76 থেকে 85 টাকা, নাজির শাইল 85 থেকে 92 টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 62 টাকায়। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 72 ঘন্টা ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিতে কক্সবাজার জেলায় উচ্চ পাহাড় ঝুঁকির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি কম থাকলেও জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। 72 ঘন্টা পর বৃষ্টি কমে আসবে। এরপর 3 দিন বিরতি দিয়ে আবারও বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় 241 মিলিমিটার। দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বন্দরে নিলামে বিক্রি হওয়া পণ্য বোঝাই 2টি কন্টেইনার উধাও হয়ে গেছে। প্রয়োজনীয় শুল্ক কর পরিশোধ করে পণ্য খালাসের সময় হদিস মিলছে না কন্টেইনার দুটির।
এদিকে পণ্যের মূল্য বাবদ প্রায় 1.5 কোটি টাকা পরিশোধ করে এখন নতুন ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কর্তৃপক্ষ বলছে, কন্টেইনার দুটি কোনো কারণে ভিন্ন কোনো জায়গায় থাকতে পারে। গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টমসের নিলামে 85 লাখ টাকায় প্রায় 27 টন ফেব্রিক্স কিনে এখনও তা বুঝে পাননি সংশ্লিষ্ট বিডার। বন্দর ইয়ার্ড থেকে পণ্য আনতে গিয়ে খোঁজাখুঁজি শেষে জানানো হয় কন্টেইনারটি নেই। এরপর কাস্টমস কর্তৃপক্ষকে 3 দফা চিঠি দিয়ে এখনও কোনো সমাধান মেলেনি। সম্প্রতি 42 লাখ টাকার কাপড় নিলামে কেনা আরও একটি কন্টেইনারের একই পরিণতি। কাস্টমে পণ্য বিট করছি, 10 টাকা লাভ করি আর 5 টাকা লাভ করি, কিন্তু আমার পুরো পুঁজি ডুবাইয়ে দেওয়ার পর আমাকে এই হরানির শিকার হতে হবে কেন? ভোক্তা বা বিডার যাই বলেন, আমার এতগুলো টাকার কে দায়িত্ব নেবে? কন্টেইনারগুলো ডেলিভারি অর্ডার দেওয়ার পরও সেগুলো কেন যথাস্থানে নেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন বন্দর ব্যবহারকারীরা। মূল্যবান পণ্য নিয়ে এসব কন্টেইনার আদৌ বন্দরের ভেতরে আছে কিনা সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। এতে সর্ষের ভিতরেই ভূত দেখছেন তারা। বিঘ্ন বোধ করছি যে এটা বন্দরের নিরাপত্তা সম্পর্কে আমাদের অনেক উচ্চ ধারণা ছিল। আমরা প্রত্যাশা করব বন্দরের সিকিউরিটি মানে অত্যন্ত স্ট্রং। এর মধ্যে এই সরিষার মধ্যে ভূত ঢুকে গেছে কিনা খুঁজে দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাবো। এই 2 কন্টেইনার নিয়ে চিঠি চালাচালি চলছে কাস্টমস ও বন্দরের মধ্যে। আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ। তবে কাস্টম হাউস জানিয়েছে কোনো কারণে কন্টেইনারগুলো ভিন্ন কোনো স্থানে সরানো হতে পারে। এ বিষয়ে চলছে অনুসন্ধান। আমরা যেটা ধারণা করছি যে এই কন্টেইনারগুলো হয়তো অন্য কোথাও শিফট করা হয়েছে, যে লোকেশনে তখন ছিল আপাতত এই লোকেশনে নাই। তো এটা হয়তো খুঁজে পাওয়া যাবে এবং খুঁজে পাওয়া গেলে তো পণ্য বুঝাই দেওয়া হবে। আর ইনকেস যদি কোনো কারণে খুঁজে পাওয়া না যায়, তিনি যে টাকাটা জমা দিয়েছেন এটা রিফান্ডের আমাদের যে প্রসিডিউর আছে ওই প্রসিডিউরে আমরা রিফান্ডের ব্যবস্থা করব। সম্প্রতি চট্টগ্রাম বন্দর থেকে নথি জালিয়াতির মাধ্যমে কন্টেইনার ও পণ্য খালাস, মাসুল ও জরিমানা মওকুফের মতো বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জামালপুরের বকশীগঞ্জে ভারতের সীমান্ত ঘেঁষা 5টি গ্রামে ছড়িয়ে পড়েছে বন্য হাতির আতঙ্ক। খাবারের সন্ধানে প্রতিদিন লোকালয়ে ঢুকে পড়ছে অন্তত 30টি হাতি, নষ্ট করছে ফসলের ক্ষেত। হাতির তাণ্ডব থেকে বাঁচতে নির্ঘুম রাত কাটাচ্ছে গ্রামবাসী। এদিকে হাতির আক্রমণ থেকে রক্ষায় সমাধান ও সহায়তার আশ্বাস প্রশাসনের। জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড় থেকে খাবারের খোঁজে নেমে আসছে বন্য হাতির পাল। পায়ে মারিয়ে তছনছ করছে বিস্তীর্ণ ফসলি জমি। স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ ধরে উপজেলার কামালপুর ইউনিয়নের পাহাড়ি অঞ্চলে অবস্থান করছে অন্তত 30টি হাতি। দিনের বেলায় কম দেখা গেলেও বিকেলের পর থেকে শুরু হয় তাণ্ডব। হাতির আক্রমণ থেকে বাঁচতে নির্ঘুম রাত কাটাচ্ছে গ্রামবাসী। ধান ক্ষেত খাইছে, এর মধ্যে টাল টুল খাইছে, আর বাড়ি ঘরের এদিক যাওয়ার করছিল। ভারত থেকে পাঠায়, এই গেট খুলে দিয়ে ওরা দূরে জায়গায় আবার হাতি আলে ভরে গেট মেরে দেয়। আক্রমণ করে বাড়ি ঘর, কোনো ঘুম নাই, কোনো ঘুম নাই। মনে করেন যে 16-17 দিন দণ্ডেই মনে করেন যে 5 দিন এই গ্রামও, 5 দিন এই পাড়া। এর আগেও হাতির তাণ্ডবে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন অনেকে। মাঝখানে কয়েক বছর বিরতি থাকলেও আবারও নতুন করে হাতির আতঙ্কে চাষাবাদ নিয়ে বিপাকে স্থানীয়রা। এ বিষয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও স্থায়ী সমাধান খোঁজার আশ্বাস প্রশাসনের। আকুল আবেদন প্রশাসনের কাছে, এই হাতিটা যেন যে কোনো সরঞ্জাম দিয়ে যেন এই হাতিটা প্রতিহত করা যায়। আমাদের এলাকা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি স্থায়ী সমাধানে আশা করি তাহলে আমাদেরকে অবশ্যই একটি বায়োলেটারাল নেগোসিয়েশনে যেতে হবে। যে ইন্ডিয়া থেকে যে হাতিগুলো আসে বা তাদেরকে জোর করে আমাদের এখানে পুশ করে দেওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হয়, সেটা যেন বন্ধ করা হয়। হাতির আক্রমণে 2019 সালে জেলায় 3 জনের মৃত্যু হয়। লোকালয়ে হাতির তাণ্ডব থামাতে না পারলে এবারও প্রাণহানি ও ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।